নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল আড্ডা ঘরে আপনাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলটা আমি খুলেছি, এখানে আড্ডার ছলে খুব রিল্যাক্স করে আমরা সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো এখন যেটি হট টপিক, সর্বত্র যেটি নিয়েই গুঞ্জন, নিউজ চ্যানেল থেকে শুরু করে নিউজ পেপার, যেটা নিয়ে সর্বত্র আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে, সেটি হচ্ছে ভারতের নির্বাচন। তো চলুন আজকে একটু মজা করে করে আমরা ভারতের নির্বাচন ব্যবস্থার স্ট্রাকচারটা সম্পর্কে একটু জেনে নিই। যখন নির্বাচনের সময় পড়ে আমরা তখন দুটো ভাগে ভাগ হয়ে যাই, হয় আমরা ভোটার, নয়তো আমরা ভোটকর্মী। তো বিগত প্রায় 17 বছর ধরে ভোটকর্মী হিসেবে, প্রিসাইডিং অফিসার হিসেবে আমার কাজ করার কিছু অভিজ্ঞতা হয়েছে। তো আমার দৃষ্টিকোণ থেকে ঠিক টোটাল ভারতের নির্বাচন ব্যবস্থাটা কেমন তা আমি আপনাদের সঙ্গে একটু আড্ডার ছলে আলোচনা করব। দেখুন, আমাদের ভারতবর্ষের যে নির্বাচন ব্যবস্থা তা 3টে স্তরে প্রাথমিকভাবে বিভক্ত। 1 নম্বর হলো লোকসভা নির্বাচন, যেখানে আমরা আমাদের এমপি নির্বাচন করি, আপনারা আপনাদের এলাকার এমপি নির্বাচন করেন। আরেকটি ভোট হলো বিধানসভা নির্বাচন, যেখানে আপনারা এমএলএ নির্বাচন করেন। আরেকটি হলো আপনাদের স্থানীয় স্তরের নির্বাচন, যেখানে আপনি পৌরপিতা নির্বাচন করেন বা পঞ্চায়েত প্রধানকে নির্বাচন করেন। তো এই এমপিরা তাদের কাজ কি? লোকসভা ভোটে আমরা যাদেরকে নির্বাচন করি পার্লামেন্টের জন্য, তাদেরকে বলা হয় মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি। সারা দেশ জুড়ে কিন্তু এই ভোটটা হয়, বিভিন্ন ফেজে হতে পারে, হয়তো 2-3টে দিনে হলো, কিন্তু সারা দেশ জুড়ে একই সঙ্গে এই ভোটটা হয়। এর মাধ্যমে আমরা কি করি? এর মাধ্যমে আমরা প্রধানত প্রধানমন্ত্রী নির্বাচন করি। তাহলে লোকসভা নির্বাচন হলো এমপি এবং প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট। এরপর আসি বিধানসভা নির্বাচন। বর্তমানে পশ্চিমবঙ্গে 2026 সালে এই নির্বাচনটি হচ্ছে বিধানসভা নির্বাচন। এর মাধ্যমে আমরা কাদেরকে নির্বাচন করি? এর মাধ্যমে আমরা এমএলএদেরকে নির্বাচন করি, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এই এমএলএ এর মধ্যে থেকে আবার মুখ্যমন্ত্রী নির্বাচন করা হয়। অর্থাৎ এই ইলেকশনটি হচ্ছে এমএলএ এবং একটা রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচনের ভোট। ফলে এটা বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় হয়। 2026 সালে বর্তমানে পশ্চিমবঙ্গে এই বিধানসভা নির্বাচন সংগঠিত হচ্ছে। আর কিছু ভোট হয় যেগুলো হচ্ছে একদম লোকাল লেভেলে, মানে আপনাদের পঞ্চায়েত স্তরে যেটা হয়, যেখান থেকে আপনারা পঞ্চায়েত মেম্বার এবং প্রধানকে নির্বাচন করেন গ্রামের ক্ষেত্রে, এবং শহরের ক্ষেত্রে আপনারা কাউন্সিলর এবং পৌরপিতাকে নির্বাচন করেন। তো বর্তমানে আমরা কিন্তু রয়েছি এই এমএলএ নির্বাচন বা বিধানসভা নির্বাচন নিয়ে। চলুন এবার আমরা দেখি আমাদের পরের স্লাইড। তো ভারতের নির্বাচন ব্যবস্থা আগে যেটা বললাম, 3টে স্তর, লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন এবং পঞ্চায়েত ও মিউনিসিপ্যালিটি নির্বাচন। এই 3 ধরনের নির্বাচন হয়। তো লোকসভা নির্বাচনকে আমরা বলি পার্লামেন্টারি ইলেকশন, অনেক সময় জেনারেল ইলেকশনও বলা হয়, অথবা লোকসভা ইলেকশন, লোকসভা নির্বাচন, এই দুটো নামে ডাকা হয়। কতদিন অন্তর হয়? সাধারণত 5 বছর অন্তর অন্তর হয়। লাস্ট লোকসভা নির্বাচন কবে হয়েছে? 2024 সালে লাস্ট লোকসভা নির্বাচন হয়েছে, এবং সেখান থেকে আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বেছে নিয়েছি। এর পরের ভোট হবে কবে? যদি সাধারণ সবকিছু থাকে, সাধারণ নিয়ম অনুসারে 2029 সালে কিন্তু পরের ভোট হবে। এবার আসি বিধানসভা নির্বাচনে, যেটি পশ্চিমবঙ্গে 2026 সালে সংগঠিত হচ্ছে। এটিও 5 বছর অন্তর হয়। এর আরেকটি নাম হচ্ছে অ্যাসেম্বলি ইলেকশন, অথবা আমরা বলি বিধানসভা নির্বাচন। এর সাহায্যে আমরা কি এমএলএ নির্বাচন করি। লাস্ট হয়েছিল 2021 সালে, 5 বছর অন্তর হয়। 2026 সালে আবার বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে সংগঠিত হতে চলেছে। পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি ইলেকশনও 5 বছর অন্তর হয়। আমাদের রাজ্যে পঞ্চায়েত ইলেকশন লাস্ট হয়েছে 2023 সালে, পরের পঞ্চায়েত ইলেকশন হবে কি 2028 সালে। অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনের ফলে পরে 2028-এ হবে পঞ্চায়েত নির্বাচন, তারপরে 2029 সালে হবে কিন্তু লোকসভা নির্বাচন। এগুলোই আমাদের আসন্ন ভোটগুলো রয়েছে। মিউনিসিপ্যালিটি দেখুন, কলকাতা মিউনিসিপ্যালিটি এবং অন্যান্য মিউনিসিপ্যালিটি ইলেকশনগুলো হয়েছিল 2021-22-এ হয়েছিল। বেশিরভাগ পুরসভা নির্বাচন 2027-এ আসছে, মানে 26-এর পরেই 27-এ কিন্তু পুরো ভোট আসবে। নেক্সট স্লাইড দেখুন, এখানে বলা হয়েছে এই যে লোকসভা এবং বিধানসভা নির্বাচন, এই দুটো নির্বাচনে কোন এলাকার লোকেরা এমপি নির্বাচন করবেন বা কোন এলাকার লোকেরা এমএলএ নির্বাচন করবেন,
তার যে ভাগটা জুরিসডিকশনটা সেটা কিন্তু আমাদের এই জেলা বা রাজ্যগুলোর মতো নয়। এমন নয় যে সমস্ত হুগলি জেলার লোকেরা একসঙ্গে ভোট দেবেন বা সমস্ত হাওড়া জেলার লোকেরা একরকমভাবে ভোট দেবেন, এরকম কিন্তু ব্যাপারটা নয়। লোকসভা নির্বাচনের সময় আমরা ভারতীয় নির্বাচন কমিশন থেকে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে ভারতবর্ষের কিছুটা জায়গাকে সিলেক্ট করা হয়, অনেকগুলো জায়গাকে ভাগ করা হয়, সেগুলোকে বলা হয় পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, সংক্ষেপে আমরা বলি পিসি। যারা ভোট কর্মী আছেন, ভোটের বিভিন্ন ফর্ম ফিল আপ করবেন, তাদের কিন্তু বিভিন্ন জায়গাতে পিসি নাম লিখতে হবে। পিসি মানে হলো পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি বা লোকসভা কেন্দ্র। সারা ভারতবর্ষকে 543টি পিসিতে বা লোকসভা কেন্দ্রে বা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে ভাগ করা আছে। অর্থাৎ সারা দেশে মোট কতগুলো এমএলএ আমরা সারা দেশ থেকে পাই, সেটা হলো 543 জন এমপিকে আমরা পাই, এমএলএ নয়, সরি, এমপি। তো পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে ভাগ করা আছে 543টা পার্টে, সেজন্য 543 জন এমপিকে আমরা কিন্তু লোকসভাতে পাই। এর মধ্যে পশ্চিমবঙ্গে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি বা লোকসভা কেন্দ্র আছে 42টি। সারা দেশে রয়েছে 543টি, তার মধ্যে পশ্চিমবঙ্গে লোকসভা কেন্দ্র আছে 42টি। তাহলে পশ্চিমবঙ্গে যখন লোকসভা নির্বাচন হয়, যেমন 2024 সালে হয়েছিল, তখন কিন্তু 42টি কেন্দ্রে নির্বাচন হয়েছিল। আমরা 42 জন এমপিকে পশ্চিমবঙ্গে পেয়েছি। এরপরে আসি বিধানসভা কেন্দ্র বা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, সংক্ষেপে আমরা লিখি এসি। লোকসভা কেন্দ্রকে সংক্ষেপে লিখি পিসি, বিধানসভা কেন্দ্রকে সংক্ষেপে লিখি এসি। আবার বিধানসভা নির্বাচনের সময় যে ছোট ছোট পার্টে আমাদের রাজ্যকে ভাগ করা হয়, সেগুলোকে বলা হয় কি এক একটি বিধানসভা কেন্দ্র বা পার্লামেন্টারি বা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। পশ্চিমবঙ্গে মোট 294টি বিধানসভা কেন্দ্র আছে। পশ্চিমবঙ্গে তাহলে লোকসভা কেন্দ্র আছে 42টা, আমরা 42টা এমপি পাই পশ্চিমবঙ্গ থেকে, এবং 294টি বিধানসভা কেন্দ্র আছে, আমরা 294 জন এমএলএকে পাই পশ্চিমবঙ্গ থেকে। স্থানীয় স্তরের নির্বাচনে কি করা হয়, এগুলোকে আবার ছোট ছোট জায়গায় ভাগ করা হয়। এরকম ভাগ করতে করতে আপনি দেখবেন, আপনি কোথায় গিয়ে ভোট দেবেন একজন ভোটার হিসেবে, আপনাকে একটা জায়গা অ্যালট করা হবে, একটা ছোট্ট অংশের ভোটার একটা নির্দিষ্ট জায়গায় ভোট দেন, তাকে বলা হয় বুথ অথবা পার্ট নাম্বার। তাহলে আমাদের প্রত্যেকের, আমরা যদি এপিক কার্ড নিয়ে সার্চ করি, আমরা একটা বুথ পাবো বা একটা পার্ট নাম্বার পাবো। সেই নির্দিষ্ট বুথ বা পার্ট নাম্বারে গিয়ে আমাদের ভোট দিতে হবে। আমরা কিন্তু এমন নয় যে একটি বিধানসভা কেন্দ্রের যে কোনো জায়গায় গিয়ে ভোট দিতে পারি। আশা করি স্ট্রাকচারটা আপনারা বুঝতে পারলেন। এরপর আমরা বলবো যে পিসি আর এসির মধ্যে কি রিলেশন। পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি মানে লোকসভা কেন্দ্র এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি মানে বিধানসভা কেন্দ্র, তাদের মধ্যে কি সম্পর্ক। পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিগুলো না অনেক বড় জায়গা, তার মধ্যে অনেকগুলো ছোট ছোট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থাকে, মানে একটা লোকসভা কেন্দ্রের ভিতরে অনেকগুলো ছোট ছোট বিধানসভা কেন্দ্র থাকে। যেমন সাধারণত পশ্চিমবঙ্গে প্রতিটা লোকসভা কেন্দ্রকে 7টি বিধানসভা কেন্দ্রে ভাগ করা হয়েছে। মানে একজন এমপি যে এলাকাতে আছেন সেখানে কিন্তু 7 জন করে এমএলএ আছেন। একজন এমপির আন্ডারে যদিও নয়, একজন এমপির এলাকাতে 7 জন এমএলএ থাকেন। ঠিক আছে, যেমন এখানে একটা এক্সাম্পল আমরা দিয়েছি, শ্রীরামপুর লোকসভা কেন্দ্র, তার আন্ডারে রয়েছে 7টি কিন্তু বিধানসভা কেন্দ্র, জগৎবল্লভপুর, ডোমজুর, উত্তরপাড়া, শ্রীরামপুর, চাঁপদানি, চণ্ডীতলা এবং জাঙ্গিপাড়া। এখানে খেয়াল করে দেখুন, শ্রীরামপুর কিন্তু হুগলিতে অবস্থিত, কিন্তু শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মধ্যে যে বিধানসভা কেন্দ্র আছে সেখানে কিন্তু হাওড়ার কিছুটা অংশও রয়েছে, জগৎবল্লভপুর এবং ডোমজুর। মানে আমাদের জেলাগুলো যেভাবে গঠিত তার সঙ্গে সরাসরি কিন্তু লোকসভা কেন্দ্র এবং বিধানসভা কেন্দ্রের সবসময় মিল পাওয়া যায় না। এবং এই যে লোকসভা কেন্দ্র এবং বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে এসি এবং পিসি, তাদের না আবার একটা করে সিরিয়াল নাম্বার বা কোড নাম্বার আছে। যেমন শ্রীরামপুর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, তার সিরিয়াল নাম্বার হলো 27। কোনো ফর্মে যদি আমরা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের কথা লিখতে যাই, আমাদের লিখতে হয় 27 করে শ্রীরামপুর পিসি। একই রকমভাবে যদি আমরা বিধানসভা কেন্দ্রের কথা লিখতে যাই, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির কথা, তখন কিন্তু আমাদের এই সিরিয়াল নাম্বারটা লিখতে হয়। মানে আমরা যদি চণ্ডীতলার কথা লিখি, আমরা লিখব 194 চণ্ডীতলা। ঠিক আছে, এইগুলো হলো এসি এবং পিসির সিরিয়াল নাম্বার, যা দিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই জায়গাগুলোকে অ্যালট করেছেন, চিহ্নিত করেছেন। এরপর আছে আপনি ভোট দেবেন, যে ভোটের সিস্টেম করকমের। ভোট সাধারণত 2 রকম প্রসেসে ভারতে নেওয়া হয়। এক হচ্ছে ভোটিং মেশিনে নেওয়া হয়,
আর একটা হচ্ছে কাগজে যেখানে প্রার্থীর নাম থাকে, প্রতীক থাকে, তাতে আমাদের স্ট্যাম্প মারতে হয়। এই যে মেশিনে ভোট নেওয়া হয় এটাকে বলা হয় ইভিএম, পুরো কথা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন। আর যে কাগজে স্ট্যাম্প মেরে আপনারা ভোট দেন তাকে বলা হয় ব্যালট পেপার। তো বর্তমানে 2026 সালের যে বিধানসভা নির্বাচন হচ্ছে তাতে কিন্তু ইভিএমে হচ্ছে। ব্যালট পেপারে সাধারণত পঞ্চায়েত ভোটগুলো ব্যালট পেপারে হয়। লোকসভা এবং বিধানসভা নির্বাচন বা মিউনিসিপ্যালিটি ইলেকশন সেগুলি সবই কিন্তু ইভিএমে হয়। তো ইভিএমে কি থাকে, এরকম একটা ভোটিং মেশিন কিন্তু আপনাকে দেওয়া হয়, এটাকে আমরা বলি ব্যালট ইউনিট। এখানে প্রার্থীর নাম দেয়া থাকে, প্রতীক দেয়া থাকে, পাশে এরকম নীল কিছু বোতাম দেয়া থাকে। যে প্রার্থীকে আপনার পছন্দ সেই প্রার্থীর পাশে নীল বোতাম টিপে আপনাকে ভোট দিতে হয়। ঠিক আছে, ভোট দেওয়ার পরে এটা রিসেন্ট সংযুক্ত হয়েছে, এই ব্যালট ইউনিটের পাশেই এরকম একটা মেশিন থাকে, তাকে আমরা বলি ভিভিপ্যাট। এই মেশিনে যাকে আপনি ভোট দিলেন একটা কাগজে ছোট্ট একটা স্লিপ থাকে, যেমন আপনি এটিএমে যদি পাঞ্চ করেন, টাকা তোলেন, ছোট স্লিপ বেরোয়, সেই ধরনের ছোট একটা স্লিপ ভিতরে 7 সেকেন্ড দেখা যায়। অর্থাৎ আপনি যে প্রার্থীকে ভোট দিলেন তিনি ভোট পেলেন কিনা এই মেশিনে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। এবং আপনার ভোট দেওয়া যখন শেষ হবে একটা জোরে বিপ সাউন্ড শোনা যাবে, ওটা শুনেই আপনি বুঝতে পারবেন হ্যাঁ আপনার ভোটটি কিন্তু মেশিন গ্রহণ করলো। আর পঞ্চায়েত ইলেকশনে কিন্তু আমাদের এরকম কিছু পেপার দেওয়া হয়, কালি লাগিয়ে আপনাকে এরকম যিনি পোলিং অফিসার থাকবেন আপনাকে অ্যারো ক্রস মার্ক একটা দেবেন, আপনি যে প্রার্থীকে পছন্দ তার নামের পাশে আপনাকে কিন্তু স্ট্যাম্প দিতে হয়। এবং এটার ভাঁজের একটা প্রসেস আছে, প্রথমে লম্বালম্বি ভাঁজ করতে হয়, তারপর পাশাপাশি ভাঁজ করতে হয়, করে এটাকে এরকম বক্স থাকে, ব্যালট বক্স থাকে, সেই ব্যালট বক্সের মধ্যে কাগজটাকে ফেলে দিতে হয়। এই প্রসেস কিন্তু 2026 সালের ভোটে হচ্ছে না। 2026 সালের ভোটে যারা ভোট দেবেন তাদের কিন্তু ইভিএমে ভোট দিতে হবে। এই টোটাল ইভিএম এর স্ট্রাকচারটা আমি একটু দেখিয়েছি, যারা ভোট কর্মী আছেন তারা এর সঙ্গে আগে থেকেই অবগত, ভোটারদের জন্য আমি বিশেষ করে এটা বলছি। মেশিনের 3টে পার্ট থাকে, একটাকে বলা হয় কন্ট্রোল ইউনিট, একটাকে বলা হয় ব্যালট ইউনিট, আর একটা নতুন যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে ভিভিপ্যাট। এই ইউনিটটি থাকে কিন্তু যারা পোলিং অফিসার তাদের কাছে, বিশেষ করে এটা থাকে কিন্তু থার্ড পোলিং অফিসারের কাছে। এখানে এই যে ব্যালট বোতামটা আছে এটা টিপলে তবে টোটাল মেশিনটা চালু হয়, টোটাল মেশিনটা কিন্তু না হলে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। ঠিক আছে, এটা ব্যালট সুইচটা টিপে দিলে তখন এই যে ব্যালট ইউনিটটা রয়েছে তখন ব্যালট ইউনিটটা ভোট নেওয়ার জন্য একদম রেডি হয়ে যায়, তখন এখানে নীল বাটন আপনি প্রেস করবেন, ভোট পড়বে। কিন্তু যদি ব্যালট বোতামটা আপনি প্রেস না করে দেন পোলিং অফিসার, তখন কিন্তু এই নীল সুইচগুলো আপনি টিপলেও ভোট কিন্তু পড়বে না। তাহলে ভোট দেওয়ার জন্যে আগে যিনি থার্ড পোলিং অফিসার আছেন তাকে এই ব্যালট সুইচটা টিপে এই টোটাল মেশিনের সিস্টেমটাকে অ্যাক্টিভ করতে হয়। আপনি এই মেশিনটা কিন্তু যারা ভোটার তাদের হাতে দেওয়া হবে না, যারা ভোটার তারা ভোটদান কক্ষে যখন যাবেন ভোটদান কক্ষের ভিতরে এই দুটো মেশিনকে আপনারা দেখতে পাবেন। তার মধ্যে এই মেশিনটাতে আপনার কোনো কাজ নেই, এই মেশিনটাতে শুধু আপনি দেখবেন যাকে ভোট দেওয়া হয়েছে ভেতরের পেপার স্লিপে তার নামটা দেখাচ্ছে কিনা, এটা 7 সেকেন্ড থাকবে, ভিতরে নাম এবং সিম্বল দুটো দেখতে পাওয়া যাবে। এবার আপনি এই যে মেশিনটাতে ভোট দেবেন ব্যালট ইউনিট যারা ভোটার তাদের জন্য বলছি, এখানে দেখবেন ক্যান্ডিডেটের নাম দেওয়া থাকবে এবং তারা যে দলের হয়ে দাঁড়িয়েছেন সেই দলের প্রতীক চিহ্ন দেওয়া থাকবে। আপনার যাকে পছন্দ, যে ক্যান্ডিডেটকে আপনি ভোট দিতে চাইছেন তার নামের পাশে এই নীল বোতামটিকে আপনাকে প্রেস করতে হবে, যে নীল বোতামটা দেখতে পাচ্ছেন এটা একবার প্রেস করে ছেড়ে দেবেন, তখনই দেখবেন একটা বিপ সাউন্ড হলো। এবং তারপরে এই সুইচটা দিয়ে দেওয়ার পরে আপনারা ভিভিপ্যাটে লক্ষ্য রাখবেন যে যে প্রার্থীকে আপনি ভোট দিলেন তিনি ভোটটি পাচ্ছেন কিনা। তারপরে আপনার কাজ শেষ, আপনি ভোট দান যে কক্ষ রয়েছে সেটা থেকে বাইরে চলে আসবেন। টোটাল ভোট কেন্দ্রের একটা স্ট্রাকচার আমি দেখিয়েছি আপনাদেরকে। ভোট কেন্দ্রগুলো সাধারণত কোনো সরকারি ভবনে করা হয়, কোনো স্কুলে এরকম কোনো জায়গায় করা হয়। এখানে ভোটদান কক্ষের একদম সামনে থাকেন আমাদের সেন্ট্রাল বাহিনীর জওয়ান বা পুলিশ থাকেন, তারা লাইনটা মেনটেন করেন বা সেখানে যাতে কোনো খারাপ অ্যাক্টিভিটি না হয় সেটা তারা দেখেন। আপনি যখনই কোনো একটা ভোট কেন্দ্রে ঢুকবেন সেখানে পার্টির কিছু রিপ্রেজেন্টেটিভ থাকেন, পলিটিক্যাল পার্টি, তাদেরকে বলা হয় পোলিং এজেন্ট। ঠিক আছে, প্রত্যেকটা পার্টির একজন করে পোলিং এজেন্ট থাকেন, তাদের প্রাথমিক কাজ হচ্ছে ভোটারকে আইডেন্টিফিকেশন করা। যিনি ভোটার তার এলাকার লোককেই কিন্তু পোলিং এজেন্ট হিসেবে রাখা হয়, ফলে পোলিং এজেন্ট কিন্তু ওনাদেরকে দেখে বলতে পারেন হ্যাঁ এ আমাদের এলাকার লোক বা এ আমাদের এলাকার লোক নয়, একে চিনি না।
এবং অবশ্যই আপনার বয়স ভোট দিতে গেলে 18 বছরের বেশি হতে হবে, আপনার এপিক কার্ড থাকতে হবে এবং ইলেকটোরাল যে রোল, ভোটার যে রোল, তাতে কিন্তু আপনার নাম থাকতে হবে। যদি এমন হয় আপনার কাছে এপিক কার্ড আছে কিন্তু ইলেকটোরাল রোলে আপনার নাম নেই, তাহলে কিন্তু আপনি ভোট দিতে পারবেন না। এই ব্যাপারগুলো চেক করেন কিন্তু প্রাথমিকভাবে পোলিং এজেন্টরা, যারা আপনার বুথেরই ভোটার এবং তারা পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত। এদেরকে নির্বাচন কমিশন রাখেন ভোটারদের আইডেন্টিফিকেশনের জন্য। এবার আমরা যারা সরকারি কর্মচারী রয়েছি, যারা ভোট নিতে যাই, তারা হচ্ছে পোলিং অফিসার। পোলিং অফিসার সাধারণভাবে আমরা থাকি 4 জন পোলিং অফিসার থাকি। একজন প্রিসাইডিং অফিসার থাকেন, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং অফিসার। প্রিসাইডিং অফিসার অনেকটা স্কুলের হেড স্যারের মতো, তিনি কাগজপত্রের কাজ করেন এবং সমস্ত কিছুর মেন দায়িত্বে তিনিই থাকেন। ভোটের সময় অ্যাক্টিভলি যারা কাজ করেন তারা হচ্ছেন ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং অফিসার, এরা থাকেন কাজ করার জন্য। তো যখন আপনারা ভোটদান কক্ষে ঢুকবেন একজন ভোটার, তখন প্রাথমিকভাবে আপনাদের পোলিং এজেন্ট আইডেন্টিফিকেশন করবেন এবং আপনার নাম খোঁজা হবে, ইলেকটোরাল রোলে আপনার নাম খোঁজা হবে কত সিরিয়াল নাম্বার। অনেক সময় দেখবেন আপনাদের বাড়িতেও দিয়ে আসা হয় যে আপনার সিরিয়াল নাম্বার কত। এই সিরিয়াল নাম্বারটা পোলিং এজেন্টও তার কাছে যে ইলেকটোরাল রোল আছে সেখানে মিলিয়ে নেবেন এবং যিনি এই ফার্স্ট পোলিং অফিসার আছেন তার কাছে এরকম একটা ইলেকটোরাল রোলের মার্ক কপি থাকবে, সেখানে তিনি আপনার নামটা খুঁজবেন। খুঁজে যদি তিনি দেখেন যে আপনার নাম আছে এবং আপনার এপিক কার্ডটা নিয়ে তিনি চেক করবেন, যদি তিনি সন্তুষ্ট হন, পোলিং এজেন্টরা সন্তুষ্ট হন, তবে আপনি ভোট দিতে পারবেন। আপনাকে পাঠানো হবে সেকেন্ড পোলিং অফিসারের কাছে। এই সেকেন্ড পোলিং অফিসারের কাছে একটা রেজিস্টার খাতা থাকবে, 17A বলা হয় তাতে। সেখানে আপনি হয় টিপসই দিতে পারেন অথবা আপনি সেখানে সিগনেচার করতে পারেন। তাহলে প্রথম আপনি যাবেন ফার্স্ট পোলিং অফিসারের কাছে, তিনি আপনাকে আইডেন্টিফিকেশন করবেন। তারপরে আপনি যাবেন সেকেন্ড পোলিং অফিসারের কাছে, আপনি রেজিস্ট্রিতে সই করবেন। তারপর আপনাকে ভোটার স্লিপ ইস্যু করা হবে, সেটা আপনি থার্ড পোলিং অফিসারকে দেবেন। আপনার আঙুলে কালি দেওয়া হবে এবং থার্ড পোলিং অফিসারের কাছে এই ভোটিং মেশিনের এই কন্ট্রোল ইউনিটটা থাকবে, তবে তিনি কন্ট্রোল ইউনিটটা চালু করবেন ভোটার স্লিপ পেয়ে। এই কন্ট্রোল ইউনিট চালু করার পরে আপনি ভোটদান কক্ষে যাবেন এবং আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং অবশ্যই খেয়াল করবেন যে বিপ সাউন্ডটি হলো কিনা। অনেক সময় হয় না, অনেকে ভয় পেয়ে নীল সুইচটা খুব জোরে প্রেস করে না, ফলে বিপ সাউন্ডটাও হয় না, ভোটও পড়ে না, তারা বেরিয়ে চলে যায়। ভোটারদের কিন্তু এটা লক্ষ্য রাখতে বলবো যে নীল সুইচটি টেপার পরে বিপ সাউন্ডটি হচ্ছে কিনা এটা নজরে রাখবেন। এখানে সরকারি যে 4 জন অফিসার থাকেন পোলিং অফিসার, তাদের কাজ একটু সংক্ষেপে বলে দিয়েছি। একদম যে টিমটি থাকেন তার হেড থাকেন প্রিসাইডিং অফিসার, তারপরে থাকেন ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার এবং থার্ড পোলিং অফিসার। প্রিসাইডিং অফিসার ওভারঅল সমস্ত দায়িত্বে থাকেন। টোটাল ইভিএমটা সকালে রেডি করা, একটু ভোট নিয়ে পোলিং এজেন্টদের দেখাতে হয়, তাকে বলে মক পোল, এবং সেটা আবার ভোটিং মেশিনে 0 করে দেওয়া হয়। সেই মক পোল কন্ডাক্ট করা, 17C থেকে শুরু করে অনেক প্রিসাইডিং অফিসারকে অনেক ফর্ম ফিল আপ করতে হয়, প্রচুর রিপোর্ট রেডি করতে হয়, সেগুলো সমস্ত কিছু প্রিসাইডিং অফিসারকে করতে হয়। এরপরে থাকেন ফার্স্ট পোলিং অফিসার। আপনারা যারা ভোটার আছেন তারা ভোটদান যখন কক্ষে ঢুকবেন, সেখানে ঢুকে এই এপিক কার্ডটা নিয়ে প্রথম যে অফিসারের কাছে আপনি যান তিনিই হচ্ছেন ফার্স্ট পোলিং অফিসার। তার মেন কাজ হচ্ছে এপিক কার্ড দেখে এবং ইলেকটোরাল রোল দেখে ভোটারদের আইডেন্টিফাই করা। আইডেন্টিফাই হয়ে গেলে তিনি সিরিয়াল নাম্বার জোরে জোরে পড়বেন, তাতে পোলিং এজেন্ট যারা রয়েছেন পার্টির তারাও এটা মিলিয়ে নেবেন। তারপরে আপনাকে পাঠানো হবে সেকেন্ড পোলিং অফিসারের কাছে। সেখানে 17A একটা খাতা রেজিস্টার থাকবে, তাতে আপনি সই করবেন যে আপনি ওখানে সেদিন হাজির ছিলেন ভোট দেওয়ার জন্য, এবং তার বাঁ হাতের তর্জনীতে কালি দেবেন এবং ছোট ভোটার স্লিপ ইস্যু করবেন। থার্ড পোলিং অফিসার টোটাল ইভিএম সিস্টেমটাকে অ্যাক্টিভ করবেন কন্ট্রোল ইউনিটের সাহায্যে। তারপরে আপনারা ভোট দিতে যাবেন, ভোট দিয়ে বেরিয়ে আসবেন। তো আশা করি টোটাল সিস্টেমটা, ভারতের নির্বাচন সিস্টেমটা কেমন এবং আমরা ঠিক কোন ইলেকশনটাতে রয়েছি সেটা আপনারা বুঝতে পারলেন, এবং আমরা গিয়ে বুথে ভোট কিভাবে দেবেন সেটাও বুঝতে পারলেন। তো একটু মজার ছলে রিল্যাক্সে আমরা কিন্তু টোটাল ভোটিং সিস্টেমটাই জেনে নিলাম। তো এই ভিডিওটা দেখে আশা করি আপনাদের যা কিছু প্রশ্ন ছিল সেগুলোর উত্তর আপনারা পেয়েছেন। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং আড্ডা ঘরে আমি মানস, আমার সঙ্গে থাকুন। টাটা।